বুঝিয়ে বলাটা অনেকটাই কঠিন, তাই আমি চুপ করে থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথাটা প্রকাশ করা অনেক কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটাও হয়তো বুঝবে না। তাই তখন আমি একদম চুপ করে থাকি। কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক ভরসা ও বিশ্বাস আছে। তিনি ঠিক আমার সব স্বপ্ন, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার সাইমাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুরের পুকুর। মাশাল্লাহ, গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর। আর এখানে মাঝে মাছ চাষ করা হতো, কিন্তু এখন আর মাছ চাষ করে না, লস হয়েছে তাই। আর এখানে কিন্তু গ্রামের প্রায় মানুষ গোসল করতে আসে, অনেক মানুষ। আর এই যে দেখেন কি সুন্দর লেবু ধরে আছে গাছে। রমজান মাসে আসলে লেবু খাওয়া হয়নি, আর প্রতিবারের মতো এবারও রমজানে লেবুর দাম অনেক ছিল। যাই হোক, আবার রান্না বান্না করতে হবে। তো আমার শাশুড়ি দেখেন মাঠ থেকে শাক নিয়ে এসছে, তো সেই শাকগুলো আবার উনি বেছে দিচ্ছিল, আর আমি আবার এদিকে রান্না করছিলাম। শাক নিয়ে আসলে অবশ্য আমার শাশুড়ি বেছে দেয়, আমাদের বাছতে হয় না, উনি সব বেছে কুটে দেন। আর ইনি হচ্ছে আমার খালা শাশুড়ি। বসে বসে দুই বোন গল্প করছে আর কাজ করছে। যাই হোক, আমি আজ রান্না করব বেগুন দিয়ে মাছ। যে পুকুরটা দেখলেন ওই পুকুরের তেলাপিয়া মাছ। তবে আমাদের এখানকার বেগুন রান্নার রেসিপিটা একটু অন্যরকম। প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে যতটুকু পানি লাগবে তরকারিতে একেবারে পানি দিয়ে দিয়েছি। তারপরে লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনে আবার আলু দিয়েছিলাম, সজনে ডাঁটাও দিয়েছিলাম। তারপর একে একে বেগুনগুলো সব দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করব। পর্যায়ে ঢাকনাটা তুলে বলক যখন উঠে যাবে তখন আবার একটু তেল দিব। তারপরে সরিষা বাটা, জিরা বাটা দিয়ে দিব, দিয়ে তারপরে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো আমি দিয়ে দিব। অবশ্য মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আর ভিডিও করতে পারি নাই। তো এই আর কি, আমার রান্না প্রায় শেষ। কিছুক্ষণ জাল করে নিয়ে তরকারির ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে, মাখো মাখো হবে, তখন আমি তরকারিটা নামিয়ে নেব। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তো ট্রাই করে দেখতে পারেন। তবে আমাদের এখানকার মানুষ সব তরকারিতেই সরিষা বাটা খায়, তবে ডাল, মাংস এগুলো কিন্তু না। তো তারপরে সন্ধ্যার আগে আবার আমার শ্বশুরের জন্য রুটি বানাচ্ছিলাম। সারাদিন অবশ্য রান্না বান্না এটা সেটা করতে করতেই সময় চলে যায়। আমার পেজে যে একটু সময় দিব, অথচ সেটা পারি না। একটা মেয়ে হাজার কাজ করলেও শ্বশুরবাড়ির মন পাওয়া যায় না। যাই হোক, রুটি বানানোর পর আরও অনেক কাজ আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি খেতে দিতে হবে, আবার তরি তরকারি গরম করতে হবে, আরও অনেক কাজ আছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বোনটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।